আপনার ক্যাপশন দিয়েছে যে প্রতিমন্ত্রী ভিপি নূর তোপের মুখে, তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান। প্রথম কথা ভাই, ওখানে সচিব ছিল, আমার বস হচ্ছে মন্ত্রী ছিল। কেন ভিপি নূর টার্গেট? কারণ হচ্ছে প্রকৃত অর্থে আমি বিএনপি গভর্নমেন্টে আসার পর থেকে বিএনপির যারা বিরোধী তাদের প্রধান টার্গেট একটা, আমি বিশেষ করে এই জামাতের আমার একদল অনলাইন যারা বাহিনী দেখি, প্রতিনিয়ত দেখি তাদের প্রোফাইল চেক করে কমেন্ট তারা আদার সাইটগুলোতে, এরা একটা ইন্টেনশনালি আমাকে আসলে একটা ড্যামেজ করার উদ্দেশ্য নিয়ে, যেটা আগে ছাত্রলীগের দ্বারা আওয়ামী লীগের দ্বারা এখন বিএনপি এবং শিবির সবাই একসাথে আপনার বিরুদ্ধে লেগেছে। বিএনপি তো, আমি তো বিএনপির সাথে আছি জোটে, বাট এর বাইরে যারা অপোনেন্ট আছে তাদের বিকজ চিন্তা করে, যেখানে বিএনপির বাইরে বিপিনুর একটা অ্যালায়েন্স আছে, তাদের অনেকের কথা, আমি কেন বিএনপির সরকারে গেলাম, কেন আমি তরুণদের সাথে নেই, মানে তাদের কথা মতো কেন জুলাইয়ের সাথে নেই। ভাই জুলাইয়ের ঠিকাদার তো ধরেন এনসিপি কিংবা জামাত না, জুলাইয়ের সবাই মিলে জুলাই করেছে। আপনাকে আমরা 2018 সাল থেকে চিনি, আওয়ামী লীগের প্রবল দাপটের সময় আপনি ডাকসুর নির্বাচিত ভিপি, এমনকি কোটা বিরোধী আন্দোলন যার জেরে প্রবল পরাক্রমশালী আওয়ামী লীগের পতন হলো, সেটিরও শুরু আপনার হাত দিয়েই। এমনকি ডক্টর ইউনূস সরকারের সময় আপনাকে নির্যাতনের শিকার হতে দেখেছি আমরা। প্রবাসীদের নিয়ে আপনি যথেষ্ট সোচ্চার ছিলেন, এখনও আছেন, এবং আপনার দল গঠনেও প্রবাসীদের একটা ভালো ভূমিকা ছিল। কিন্তু সেই আপনি প্রতিমন্ত্রী হিসেবে যখন প্রবাসী কল্যাণ ভবনে গেলেন সম্প্রতি, তখন বিদেশগামীরা আপনাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান কেন দিল? সে সময় মন্ত্রী আরিফুল হকও সেখানে উপস্থিত ছিলেন। কোরিয়া তো একটা উন্নত দেশ, সুন্দর দেশ, একটা সুশৃঙ্খল দেশ, তারা 16টা দেশ থেকে একই পদ্ধতিতে কর্মী বাছাই করে। তারপরেও আমাদের আবার কি করেছিলাম আমরা এর আগে, যে আমি যে প্রতিনিধিদের সাথে বসেছিলাম, আমি আবার সচিবকে বলেছিলাম আপনারা এইচআরডি কোরিয়ার প্রতিনিধিকে এখানে ডাকেন, কথা বলেন যে সমস্যাটা কিভাবে নিরসন করা যায়। তো ওরা তখন বলেছে যে আমরা বাংলাদেশের জন্য তো আলাদা রুলস করতে পারবো না, 15-16 দেশের জন্য যেই রুলস সে একই সিস্টেমে আমরা পারবো, তবে আমরা একটা পারবো, এই বছর আমরা 500 রোস্টারে বা তালিকাভুক্ত করার জন্য পরীক্ষায় বাছাই করার কথা ছিল, আমরা তোমাদের জন্য 2000 বাড়িয়ে করবো। কিন্তু আমাদের যে কোরিয়া গমনিচ্ছুক তারা অটো রোস্টারের কথা বলছে, এটা তো আমাদের হাতে নেই। এখন আমরা একটা নির্বাচিত সরকার, জনগণের কাছে আমাদের জবাবদিহি আছে, দায়বদ্ধতা আছে, তারা আমাদেরকে গালি দিতে পারবে, সমালোচনা করতে পারবে, মন্ত্রণালয়ের সামনে এসে প্রতিবাদ করতে পারবে, কিন্তু যৌক্তিকতা বিবেচনা করে করতে হবে। এটা তো ফুল কোরিয়া, যেমন আইএলটিএস পরীক্ষা, আপনি যমুনা টিভির একজন সিনিয়র সাংবাদিক, ধরেন বাংলাদেশে যেই কালচার তদবির আছে, আইএলটিএস এ কিন্তু আপনাকে বিন্দু মাত্র কেউ ফেভার করতে পারবে না, কারণ এটা একেবারেই ব্রিটিশ আপনার সংস্থা বা প্রতিষ্ঠানে নিয়ে থাকে। ঠিক এই কোরিয়ার পরীক্ষাটা ওটা এইচআরডি করি, এটা আমাদের কিছু করার নাই। আমরা সর্বোচ্চ পারি কি বায়োলেটারাল সম্পর্কে যাতে পার্সু করতে, কনভিন্স করার জন্য ভাই বাংলাদেশের দিকে একটু বিবেচনা করে। যেমন আজকে আপনি জানেন যে দুবাইয়ের সবচেয়ে বড় ট্যাক্সি কোম্পানি দুবাই ট্যাক্সি বাংলাদেশ এসেছে, তাদের সাথে আমাদের আলাপ আলোচনা আছে, তারা 6000, এই বছর শুরুতে 1500 নেবে এবং এই বছরে 6000 ড্রাইভার নেবে। তাতে আমরা দেখলাম যে তাতে খরচ যায় 3 লাখের মতো। তো আমি সেখানে প্রস্তাবটা তুললাম, আমি আমাদের সচিব আমরা অনুরোধ করলাম যে ভাই ড্রাইভার যায় গরিব মানুষ, এদের 3 লাখ টাকা খুব জুলুম হয়ে যায়, যে তোমরা যদি 1 লাখ টাকার মধ্যে খরচটা নিয়ে আসতে পারো আমাদের জন্য খুব ভালো হয়, তোমরা একটা মুসলিম কান্ট্রি, আমরা খুব গ্রেটফুল হবো, আমাদের দেশের একটা সুযোগ দাও। এই বিবেচনা আমরা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছি। এখন তারা যদি এখানে বলে যে না আমরা 3 লাখ টাকায় নেব, আমাদের কিন্তু কিছু করার থাকবে না। আর যদি তারা আমাদের প্রতি একটা ভালোবাসা, একটা রেপুটেড কোম্পানি, তারা যদি, আমরা বুঝিয়েছি যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোম্পানি, অন্যান্য কোম্পানিগুলো সাধারণত এয়ার ফেয়ার থেকে শুরু করে অন্যান্য খরচ তো ওরা দেয়, তো তোমরা একটু কমো, তোমরা বিবেচনা আশা করি কিছুটা করবে। তো এইটা হচ্ছে একটা আলাপ আলোচনা সম্পর্কের মধ্যে দিয়ে কনভিন্স করা। কিন্তু এখানে তো আসলে আন্দোলন করে মপ করে কিন্তু এই সমস্ত দাবি দেওয়া বিদেশিদের কাছ থেকে আমরা পূরণ করতে পারবো না, বরঞ্চ আমাদের ক্ষতিটা হচ্ছে আমরা একটা শঙ্কায় আছি যে এগুলো দেখে যদি কোরিয়া যদি বলে বাংলাদেশ থেকে লোক নেব না, তাহলে প্রতি বছর এই যে আমার এখান থেকে আমরা 8-10 হাজার কোটা পাই, যদিও পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না, পরীক্ষায় যায় আপনার 2 থেকে 3 হাজার কোটা পাই, কিন্তু আমরা 8-10 হাজার। তো সেই ক্ষেত্রে এই বাজারটা যদি বন্ধ হয়ে যায়, ভুক্তভোগী হবে কিন্তু আমার দেশের মানুষ। যেমনি মালয়েশিয়াতে আমরা দেখি যে 2 বছর পর পর বাজার খুলে বছর 2 ওপেন থাকে আবার বন্ধ হয়ে যায়। তো কাজে এই জন্য আমাদের শ্রম বাজার আমরা সুরক্ষার স্বার্থে কিন্তু আমরা বিশেষ করে যারা বিদেশে গমনিচ্ছুক কিংবা এর সাথে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবারই এই বিষয়ে একটা দায়িত্বশীল ভূমিকা আমার মনে হয় প্রয়োজন। ডাইরেক্টের কথা যে ওখানে মেইন স্ট্রিম ডিবিসি ছিল, আপনার এখন টিভি ছিল, অনেকে দেখছি তারা কিন্তু এই কোনো নেতিবাচক ই করে। এটা আমি দেখছি ডিসকভার বাংলা নামে একটা বুইফোর ফেসবুক পেজ, তাদের ফলোয়ার আছে 2 মিলিয়ন 3 মিলিয়ন মতো, তারা মূলত এইটা করেছে। এবং ওই পেজে গিয়ে আমি দেখেছি পরাপর 5 থেকে 7টা আপনার ক্যাপশন দিয়েছে যে প্রতিমন্ত্রী ভিপি নূর তোপের মুখে, তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান। প্রথম কথা ভাই, ওখানে সচিব ছিল, আমার বস হচ্ছে মন্ত্রী ছিল। কেন ভিপি নূর টার্গেট? কারণ হচ্ছে প্রকৃত অর্থে আমি
বিএনপি গভর্নমেন্টে আসার পর থেকে বিএনপির যারা বিরোধী তাদের প্রধান টার্গেট একটা, আমি বিশেষ করে দেন এই জামাতের আমার একদল অনলাইন যারা বাহিনী দেখি, প্রতিনিয়ত দেখি তাদের প্রোফাইল চেক করে কমেন্ট তারা আদার সাইটগুলো, এরা একটা ইন্টেনশনালি আমাকে আসলে একটা ড্যামেজ করার উদ্দেশ্য নিয়ে, যেটা আগে ছাত্রলীগের দ্বারা আওয়ামী লীগের দ্বারা মানে এখন victim হয়েছিল, বিএনপি এবং এখন শিবির তাদের। সবাই একসাথে আপনার বিরুদ্ধে লেগেছে বলছেন? বিএনপি তো, আমি তো বিএনপির সাথে আছি জোটে, বাট এর বাইরে যারা অপোনেন্ট আছে তাদের বিকজ চিন্তা করে যেখানে বিএনপির বাইরে বিপিনুর একটা অ্যালায়েন্স আছে, and তাদের অনেকের কথা আমি কেন বিএনপির সরকারে গেলাম, কেন আমি তরুণদের সাথে নেই, মানে তাদের কথা মতো কেন জুলাইয়ের সাথে নেই। ভাই জুলাইয়ের ঠিকাদার তো ধরেন এনসিপি কিংবা জামাত না, জুলাইয়ের সবাই মিলে জুলাই করেছে।